হ্যালো স্টুডেন্টস, তো রাত পোহালেই তোমাদের ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম শুরু হয়ে যাবে। এই ভিডিওটাকে তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য বানানো হয়েছে, যেখানে ম্যাথসের সম্ভাব্য সমস্ত কনসেপ্টগুলোর উপরে প্রশ্ন রাখা হয়েছে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটাকে দেখে নিলে তোমাদের ম্যাথসের সমস্ত কনসেপ্টগুলো একবার ভালোভাবে রিভিশন হয়ে যাবে। পাশাপাশি এই মাসের 10 তারিখে ফুড সাব ইন্সপেক্টরের উপর একটা মক টেস্ট নেওয়া হয়েছিল, তোমরা জানো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই মক টেস্টের যে ম্যাথসের কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোকেও আমরা এখানে সলভ করে নেব একসাথে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করি। কোশ্চেন্সগুলো দেখো তোমরা পরপর। প্রথম প্রশ্ন যেটা বলছে কোশ্চেন নাম্বার 51, যে এ একা একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। যদি বি এর চেয়ে 50% অধিক সক্রিয় হয়, তাহলে বি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? বি এর চেয়ে 50% অধিক সক্রিয়, অর্থাৎ এ যদি 100টা কাজ করতে পারে একদিনে, বি 50% অধিক সক্রিয়, মানে বি একদিনে 150টা কাজ করতে পারবে। অর্থাৎ তাদের কর্মদক্ষতার অনুপাত কত? তাদের কর্মদক্ষতার অনুপাত হচ্ছে 50 দিয়ে কাটলে এটা 3, এটা 2, অর্থাৎ বি যদি দিনে 3টি কাজ করে, এ দিনে কাজ করবে 2টো। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে সময়। মাথায় রাখবে কর্মদক্ষতার যে অনুপাত হয়, কর্মদক্ষতা মানে একদিনের কাজ, সময়ের অনুপাত হয় ঠিক তার উল্টো, অর্থাৎ এটা হবে 2:3। কিন্তু এ কত দিনে কাজ কমপ্লিট করছে? এ কাজটা কমপ্লিট করছে 9 দিনে। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে পাওয়া যায় 9। বি তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করবে জানতে চেয়েছে, এটাকেও তাহলে 3 দিয়ে গুণ করে দিই, অ্যান্সার আসবে 6, অর্থাৎ বি কাজটা কমপ্লিট করবে 6 দিনে। তো অপশান সি 6 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 52। কোয়েশ্চেন নাম্বার 52 কি বলছে দেখো, যে দুটো সংখ্যার যোগফল যদি 29 হয় এবং তাদের বর্গের পার্থক্য হচ্ছে 145। আমি ধরে নিলাম দুটো সংখ্যা এ আর বি, এবং তাদের বর্গের পার্থক্য মানে a² - b²। সেই পার্থক্যটা কত? সেই পার্থক্যটা বলে দিয়েছে 145। এখন a² - b² যদি 145 হয়, তাহলে a + b × a - b = 145, রাইট? a² - b² এর সূত্র তোমরা জানো। এখন a + b এর মান তো বলে দিয়েছে, a + b মান হচ্ছে 29, জানতে চেয়েছে a - b কত, তাই না? তাহলে এটা যদি 145 হয়, তাহলে a - b কত হবে? a - b হবে 145 / 29, এটা দিয়ে কাটলে হবে 5, তাহলে a - b = 5। আমাদের অ্যান্সার হয়ে আসছে অপশান বি। অপশান বি 5 হচ্ছে অ্যান্সার। চলে আসি পরের প্রশ্নে, 53 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। এটা মুছে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, লাস্ট মিনিটে লেখালেখির দরকার নেই, তোমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 53-তে। কোয়েশ্চেন নাম্বার 53 বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 53 বলছে এ এর আয় বি এর আয় অপেক্ষা 10% বেশি। মানে এই যদি এ হয়, এই যদি বি হয়, বি যদি 100 টাকা ইনকাম করে, এ তার থেকে 10% বেশি, অর্থাৎ 110 টাকা ইনকাম করবে। তাহলে জানতে চেয়েছে বি এর আয় এর আয়ের থেকে কত টাকা কম। এখন বি এর আয় এর আয়ের থেকে কত টাকা কম? 10 টাকা কম, তাই না? 10 টাকা কম, তাহলে আমরা বি এর আয় পাই। এখন বি এর আয় 110 টাকার থেকে 10 টাকা কম, 110 টাকার থেকে 10 টাকা কম, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা কম? 0 0 কাটলো, 100কে 11 দিয়ে ভাগ করলে এটা আসে 9×1=11। তো অ্যান্সার আসবে 9×1=11%, অপশান সি। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 54-এ। এটা কমপ্লিট করার পর আমরা দেরি না করে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 54-এ। কোয়েশ্চেন নাম্বার 54 বলছে একটি কাজের জন্য একটা জায়গায় 20 জন লোকের 10 দিনের খাবার রাখা আছে। যদি 6 দিন পর 10 জন লোক চলে যায়, তবে বাকি খাবারে অবশিষ্ট লোকের কতদিন চলবে? আচ্ছা, লোক সংখ্যা কত ছিল? 20 জন লোক, তাই না? 20 জন লোকের কত দিনের খাবার ছিল? 20 দিনের খাবার ছিল। 20 দিনের খাবার ছিল। 20 দিনের পরে সব কিছু ঠিকঠাক চলছিল 6 দিন ধরে। তো 6 দিনে 20 জন লোক খাবার দাবার করলো। খাবার দাবার খাওয়ার পর অবশিষ্ট খাবার ছিল 4 দিনের। 4 দিনের খাবার ছিল, ঠিক আছে? কিন্তু কি হলো, এই 6 দিন পরে 4 দিনের খাবার ছিল, লোকও ছিল 20 জন, এই হিসাবই থাকছিল। কিন্তু হঠাৎ করে 20 জন লোকের মধ্যে 10 জন লোক চলে গেল, পড়ে থাকলো 10 জন লোক। অর্থাৎ যে 4 দিনের খাবার এই 20 জন লোক খেত, এখন সেই 4 দিনের খাবার খাবে এই 10 জন লোক, তাই না? তো দেখো লোক সংখ্যা হয়ে গেল কি? অর্ধেক। অর্ধেক লোক চলে গেল, লোক সংখ্যা হয়ে গেল অর্ধেক। যেহেতু লোক সংখ্যা অনেক কমে গেছে, ওই 4 দিনের খাবারটা এরা বেশি দিন ধরে খেতে পারবে, তাই না? তো লোক সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে, খাবারের পরিমাণ যেটুকু আছে সেই খাবারের পরিমাণ দিয়ে কতদিন চলবে? দ্বিগুণ। দ্বিগুণ সময় ধরে চলবে, 4 দুগুণে 8 দিন। তো 8 দিন হচ্ছে অ্যান্সার, ঠিক আছে?
লোক সংখ্যা কমে গেলে যেটুকু খাবার রয়েছে ওই খাবারের ডাবল টাইম চলবে, লোক সংখ্যা অর্ধেক হয়ে গেছে, খাবারের পরিমাণে চলবে ডাবল দিন। এইভাবে তোমরা ফার্স্ট করে নেবে। অপশান সি 8 হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্নটা চলে আসো, কোয়েশ্চেন নাম্বার 55। এটা মুছে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 55 বলি, আমরা দেরি না করে ঝপাঝপ কোয়েশ্চেনগুলোকে সলভ করে নেব। কোয়েশ্চেন নাম্বার 55 দেখো কীভাবে করবে। প্রবাবিলিটির উপর একটা অঙ্ক তোমাদের দিয়েছিলাম আমি এক্সামে। একটা ফলের ঝুড়িতে 22টা আম, 15টা আপেল, 11টা লেবু আছে। আচ্ছা, মোট ফল কতগুলো আছে বলো? 22টা আম আছে, 15টা আপেল আছে, আর 11টা লেবু আছে। কতগুলো টোটাল ফল আছে? যোগ করো। 5 × 6 = 7, 8, 2 3 4, 48টা টোটাল ফল আছে। এবার এই 48টা ফলের মধ্যে জানতে চেয়েছে যে আপেল অথবা লেবু হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, এই ফলগুলোর মধ্যে আপেল কতগুলো আছে? আপেল আছে তোমার 15টা আপেল, অর্থাৎ 48টা ফলের মধ্যে 15টা আপেল, তাই তো? লেবু কতগুলো আছে? লেবু আছে কতগুলো দেখো, লেবু আছে 11টা লেবু, 48টার মধ্যে 11টা লেবু আছে। তাহলে আপেল আর লেবু মিলে হওয়ার কতটা সম্ভাবনা যদি জানতে চায়, এই ভগ্নাংশটাকে এবং এই ভগ্নাংশটাকে যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে 15/48, তার সাথে যোগ করব 11/48। আমরা যোগ করলে পাচ্ছি 48, ওপরে 5 × 6, 1 × 2, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 24 দুগুণে 48, তো এটা আসবে 13/24। এখন সমস্যা হচ্ছে এই প্রশ্নটা তোমাদের যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা হচ্ছে অপশান এ। অপশান এতে তোমাদের এটা টাইপিং মিস্টেক হয়ে রয়েছে, 13/14 হয়ে আছে। এটা অপশান এটা 13/24 হবে। ঠিক আছে, 13/24 হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার, এবং এইভাবে সলভ করবে এই প্রশ্নগুলোকে। চলো চলে আসি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 56। কোয়েশ্চেন নাম্বার 56 আমরা কিভাবে করব? কোয়েশ্চেন নাম্বার 56 দেখো, বলছে যে 6টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি x হলে শেষ 3টির সমষ্টি কত? তো আমি ধরে নিই 6টা সংখ্যা হচ্ছে x, x+1, x+2, 3টে সংখ্যা হলো। তারপরেগুলো x+3, x+4, x+5, 6টা সংখ্যা হলো টোটাল। এই 6টা সংখ্যার মধ্যে এই যে প্রথম 3টে সংখ্যা রয়েছে তাদের যোগফল কত? x + x + x 3x, আর 1 আর 2 মিলে 3। তো সেই সমষ্টিটা কার সঙ্গে সমান? সেই সমষ্টিটা 27-এর সঙ্গে সমান। যদি 27 হয় তাহলে আমরা পাচ্ছি 3x = 3, ওই পাশে চলে গেলে 27 থেকে বিয়োগ করলে 24, মানে x = আমরা পাচ্ছি 8। ঠিক তো? তাহলে জানতে চেয়েছে যে শেষের 3টের সমষ্টি কত। এই 3টের সমষ্টি কত? এই 3টাকে যোগ করো, x + x + x করলে তুমি পাচ্ছ 3x প্লাস 3 4 5, 5 আর 4 9, 10 11 12, 3x + 12। এখন এই যে এখান থেকে x এর মানটা পেয়েছিলে 8, এটাকে এখানে বসিয়ে দাও। 3 × 8 + 12, 3 8 24, 25 26, 36 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে অ্যান্সার? আছে অপশান সিতে। অপশান সি 36 তোমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 57। এটা মুছে দিই। কোশ্চেন নাম্বার 57-এ আমরা চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 57 বলছে যে 8% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসল 2 বছরের সুদে মূলে 2916 টাকা হয়, তাহলে বার্ষিক 9% সুদের হারে 4 বছরের সরল সুদ কত হবে জানতে চেয়েছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদে বলে দিয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 57টাকে এইভাবে করবে। ঠিক আছে, যে 8% মানে কি? 8% মানে 8/100, 4 দিয়ে কাটলে 2/25। অর্থাৎ তুমি যদি 25 টাকা ব্যাংকে রাখো, 1 বছর পরে ওটা সুদে আসলে 2 টাকা ইন্টারেস্ট পাবে, ওটাতে পেয়ে 27 টাকা হবে, তাই না? অর্থাৎ এটা যদি আসল হয় তোমার 25 টাকা, যদি আসল হয় 27 টাকা হবে তোমার সুদ আসল, তাই তো? এখন তোমাকে সুদ আসল বলে দিয়েছে, আসলটা আগে বের করে নিতে হবে। সুদ আসল কত? 2 বছরের সুদে মূলে 2916 টাকা হয়। এই 2916 টাকা হলো তোমার সুদ আসল। কিছু টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, সেটা 2 বছরে সুদে আসলে এই টাকাটা হয়েছে। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে যে সরল সুদে কত হবে। তার আগে তোমাকে আসলটা জানতে হবে। আসলটা জানতে হবে। দেখো 25 টাকা 2 বছরে 27 টাকা হয়, তাই না? মানে 27 টাকা যদি সুদ আসল হয়, আসল ছিল নিশ্চয়ই 25 টাকা, ঠিক? কিন্তু এটা
এই 2916 টাকাটা কত বছরে সুদ আসল হয়েছে? 2 বছরে। তাই এই 25/27টাকে দুবার আমরা লিখব। এই জিনিসটাকে না বুঝতে পারলে আমি আরেকবার বলি, যখন তোমরা সুদ আসল থেকে আসল বের করবে তখন সুদ আসলটাকে নিচে লিখবে, এইখান থেকে যেটা পাবে ভগ্নাংশটা, সুদ আসলটাকে নিচে লিখবে, যেটাকে বের করছো আসল, আসলটাকে ওপরে লিখবে। কিন্তু দুবার লিখলাম কেন? 2 বছরের জন্য বলেছে তাই। এবার এই কাটাকুটিটা করলে আমরা পেয়ে যাব যে আমাদের আসল কত টাকা। দেখো এটাকে যদি 9 দিয়ে কাটি 3 9 27, এটাকে 9 দিয়ে কাটলে 3 9 27, 28 29 21, 9 দিয়ে কাটলে 3 9 27, 3 9 27, 28 29 21, 9 দুগুণে 18, 19 20 21, 4 9 36, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 8 24। আবার এটাকে 9 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে এখানে কাটলে 9 একে 9, আর 9 দুগুণে 18, 3 দিয়ে কাটলে 4। তো এখানে আসলো 4 গুণ 25 গুণ 25, 4 25 100, তার সাথে 25 গুণ করলে 2500 টাকা অ্যান্সার হবে না। এই 2500 টাকা হচ্ছে তোমার আসল। তোমার কাছে জানতে চেয়েছে যে এই টাকাটাকেই যদি 9% সরল সুদে 4 বছরের জন্য খাটানো হতো, ঠিক আছে, এই টাকাটাকেই তোমার যদি 9% সরল সুদে 4 বছরের জন্য খাটানো হতো তাহলে কত টাকা হতো। এখন এই টাকাটাকে 9% 4 বছর মানে কি? 1 বছরে যদি 9% সরল সুদ হয়, 4 বছরে কত হবে? 4 9 36%। তো এর 36% কত হবে আমাদের কাছে জানতে চেয়েছে, ঠিক আছে। 2500কে 36% দিয়ে গুণ করো। 36% মানে ওপরে 36, নিচে 100, 100 100 0 0 কেটে গেল। তো 36 মানে 4 9 36, 4 25 100, আর 9 900 টাকা অ্যান্সার, ঠিক আছে। তো 900 কোথায় আছে? 900 আছে অপশান সিতে। অপশান সি হচ্ছে এই প্রশ্নটার সঠিক উত্তর। চলে আসি কোশ্চেন নাম্বার 58-এ, পরবর্তী প্রশ্নে। এটা মুছে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 58 দেখো। কোয়েশ্চেন নাম্বার 58 কি বলছে? যে একটা কাজ এ 18 দিনে করতে পারে, বি 12 দিনে শেষ করতে পারে। তারা একটি কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে বি ছেড়ে চলে যায়। বাকি কাজটি এ শেষ করে, তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, এ একটা কাজ 18 দিনে করতে পারে, বি কাজটা করতে পারে 12 দিন। আমি 12 আর 18 লসাগু ধরে নিলাম 36। তার মানে এই একদিনে 18 দিনে যদি 36টা কাজ করে, একদিনে কটা করে কাজ করবে? 2টো করে কাজ। বি 12 দিনে 36টা কাজ করছে, একদিনে কটা করে কাজ করবে? 3 12 36, 36কে আমি ধরে নিলাম মোট কাজ, ঠিক আছে। তো এ একদিনে 2টো কাজ করছে, বি একদিনে 3টে কাজ করছে। এইবার দেখো তোমার এরা একসঙ্গে কতদিন কাজ করছে? এরা একসঙ্গে কাজটা শুরু করলো, কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। 3 দিন আগে বি চলে যাওয়াতে কি হচ্ছে? বাকি কাজটা এ একা শেষ করছে। তো শেষ 3 দিন কতটা কাজ হচ্ছে? এ একা কাজ করছে 3 দিন ধরে, শেষ 3 দিন। এ একদিনে 2টো কাজ করে, 3 দিনে কটা কাজ করবে? 2 গুণ 3 6টা। এই 6টা কাজ বাদ দিয়ে এই 36টা কাজের মধ্যে বাকি কাজটুকু কারা করেছে? বাকি কাজটুকু এ আর বি দুজনে মিলে করেছে। তাহলে বাকি কাজ কতটা? বাকি কাজটা নিয়ে তো কোনো সমস্যা নেই, শেষ 3 দিন এ একা কাজ করেছে আমরা মানছি, কিন্তু বাকি কাজ বাকি দিনগুলোতে তো এ আর বি মিলে কাজ করেছে। তো বাকি কাজ কতটা পড়ে থাকলো? বাকি কাজ হচ্ছে আমাদের 36 থেকে যদি আমরা 6 বাদ দিই, আমাদের বাকি কাজ পড়ে থাকছে 30টা কাজ, 30 অংশ কাজ, ঠিক আছে। এই কাজটাকে কারা করেছে? এ আর বি দুজনে মিলে। এ আর বি দুজনে একসঙ্গে একদিনে কতটা কাজ করে? এ কাজ করে 2টো, বি কাজ করে 3টে, দুজনে মিলে টোটাল কাজ করে কত? 3 যোগ 2 5। একদিনে কাজ করে 5, 3 আর 2 5। এ কাজ করে 2টো, বি কাজ করে 3টে, একদিনে কাজ করে 5 অংশ। কাজ করতে হবে কত? 30 অংশ। মোট কাজ ছিল 36 অংশ, যার 6 অংশ কাজ শেষ 3 দিনে এ একা করেছে। তাহলে এই যে কাজটুকু, যে কাজটুকু ওরা একা করেছে 30 অংশ কাজ, এই কাজটা এরা কতদিনে করবে? একসঙ্গে একদিনে করে 5টা কাজ, 30টা কাজ করতে হবে, তাহলে 5 6 30, 6 দিন ওরা একসাথে কাজ করেছে। আমার কাছে প্রশ্নে জানতে চেয়েছে কি? কাজটা সম্পূর্ণ শেষ হতে কতদিন সময় লাগবে, তাই না? দেখো এই 6 দিন এ আর বি একসঙ্গে কাজ করেছে, আর শেষের 3 দিন বি চলে যাওয়ার পরে এ একা তোমার 3 দিন একা কাজ করেছিল, তাহলে আরও 3 দিন যোগ হচ্ছে। তাহলে কাজটা টোটাল শেষ হচ্ছে কত দিন? 6 আর 3 9 দিনে কাজটা শেষ হয়েছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান এ, 9 দিন, ঠিক আছে। চলো চলে আসি পরের প্রশ্নে।
কোয়েশ্চেন নাম্বার 58, সরি 58 তো করলাম, 59-এ আমরা চলে আসি। 59 নম্বর প্রশ্ন বলছে দেখো, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত তোমাকে বলে দিয়েছে কত? স্পিডের অনুপাত বলে দিয়েছে 2:3:4। জানতে চেয়েছে কি? তাহলে তাদের সময়ের অনুপাত। মাথায় রাখবে, তুমি যত ফাস্ট যাবে সময় তত তোমার কম লাগবে, তাই না? তাই স্পিড যত বেশি হয় টাইম তত কম হয়, অর্থাৎ টাইমের অনুপাত হয় স্পিডের অনুপাতের উল্টো। তাই আমরা এই স্পিড থেকে যখন টাইমের অনুপাত চাইবে বা গতিবেগ থেকে সময়ের অনুপাত চাইবে, গতিবেগের অনুপাতগুলোর অনন্যক নেবে, 1/2:1/3:1/4। এখন এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় কী করে নিয়ে আসবো? 2, 3 এবং 4-এর লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করব। 2, 3 এবং 4-এর লসাগু কত? 12। 12 দিয়ে প্রত্যেককে গুণ করে দাও। তাহলে এখানে 12 দিয়ে গুণ করলাম, এখানে 12 দিয়ে গুণ করলাম, এখানে 12 দিয়ে গুণ করলাম। এটা হবে 6 দুগুণে 12, 3 4-এ 12, 4 3-এ 12। তো 6:4:3 হচ্ছে সময়ের অনুপাত, অতিবাহিত সময়ের অনুপাত। কোথায় আছে? প্রশ্নটা 59, অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 60-তে। দেখো প্রশ্ন নম্বর 60 কি বলছে? এক ব্যক্তি তার ভ্রমণপথে 3/4 অংশ ট্রেনে, 1/5 অংশ বাসে এবং অবশিষ্ট 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান। ওই ব্যক্তির মোট ভ্রমণ কত পথ ছিল? তো 3/4 অংশ উনি গেছেন কিসে? ট্রেনে, তাই তো? আচ্ছা, বাসে গেছেন কতটা? বাসে গেছেন 1/5 অংশ বাসে গেছেন, ঠিক? এতটা ট্রেনে গেছেন, এতটা বাসে গেছেন, বাকি পথটুকু উনি পায়ে হেঁটে গেছেন। তাহলে বাকি পথটুকু পায়ে হেঁটে গেছেন উনি। আমরা এক কাজ করব, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিই। এই যে নিচে 4 রয়েছে এবং 5 রয়েছে, এইগুলোকে লসাগু করবে, যেগুলো নিচে ভগ্নাংশে রয়েছে। 4 আর 5-এর লসাগু কত হয়? 20। তো তুমি ধরে রাখো মোট পথটা হচ্ছে 20 অংশ। ওই ব্যক্তি কত অংশ পথ গেছে? মোট 20 অংশ পথ গেছে। তার মধ্যে 3/4 অংশ গেছে ট্রেনে। 20-র 3/4 অংশ কতটা? 4 5-এ 20, মানে 3 5-এ 15, অর্থাৎ 15 অংশ গেছে ট্রেনে। এতটা 15 গেছে ট্রেনে। আচ্ছা, 1/5 অংশ গেছে বাসে। 20 মোট পথ, তার 1/5 কত? 20-কে 1/5 দিয়ে কাটলে 4। 4 অংশ গেছে বাসে, তাহলে 15 অংশ গেল ট্রেনে, 4 অংশ গেল বাসে। পড়ে থাকলো কতটা? 1 অংশ। এই 1 অংশ কিসে গেছে? এই 1 অংশ গেছে তোমার পায়ে হেঁটে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তোমার পায়ে হেঁটে গেছে 3 কিলোমিটার। তাহলে এই যে এইটুকু পথ, এই 1 অংশ 3 কিলোমিটারের সমান। 1 অংশ যদি 3 কিলোমিটারের সঙ্গে সমান হয়, পুরো পথটা কত অংশ ছিল? 20 অংশ ছিল। তাহলে 20 অংশ কত কিলোমিটারের সঙ্গে সমান? 20 গুণ 3, 3 20, 60 কিলোমিটার। ওকে, তো 60 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। 60-এর দাগের প্রশ্নের উত্তর 60, অপশান সি হচ্ছে তোমাদের অ্যান্সার। চলে আসো কোশ্চেন নাম্বার 61-এ। কোশ্চেন নাম্বার 61, এটা মুছে দিলাম, আশা করি বুঝতে পেরেছো তোমরা। কোশ্চেন নাম্বার 61 বলছে দেখো, যে কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? ঠিক আছে, দেখো এই ধরনের প্রশ্নগুলো যেগুলো দ্বিমাত্রিক চিত্র, সেগুলো আমি তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে করিয়েছিলাম, যে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে a + b + ab/100 এই সূত্রটা ব্যবহার করবে। শুধুমাত্র যদি বৃদ্ধি হয়, বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেকটাকে প্লাসে রাখবে, ছাড় বা হ্রাস হলে প্রত্যেকটাকে মাইনাসে রাখবে। এখানে বৃদ্ধির কথা বলেছে, বৃদ্ধি 20% বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্যও 20 বৃদ্ধি পেয়েছে, প্রস্থও 20 বৃদ্ধি পেয়েছে, এবং এখানে আমরা লিখব 20 গুণ 20/100। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো 20 দিয়ে দেখো 100-কে কাটলে 5 20 100, 5 দিয়ে 4, 20 20 40 আর 4-এ 44%, অর্থাৎ ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। এটাই অ্যান্সার, অপশান বি। 61-এর অ্যান্সার হচ্ছে বি। চলে আসো কোশ্চেন নাম্বার 62-তে। 62 বলছে 12 মিটার দৈর্ঘ্য, 9 মিটার প্রস্থ এবং 8 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের যে বাঁশ রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো ঘরের অঙ্ক যদি দেয়, ঠিক আছে, মাথায় রাখবে যে কোনো ঘনক বা আয়তঘনক তার সবথেকে বড় দৈর্ঘ্য হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন কর্ণের দৈর্ঘ্য কী করে বের করে? কর্ণের দৈর্ঘ্য বের করে এইভাবে, √ বাহু স্কোয়ার, মানে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা করলে আমরা পাবো কর্ণের দৈর্ঘ্য, এবং কর্ণের দৈর্ঘ্য যত বড় হবে তত বড় মাপেরই একটা বাঁশ ওই ঘরে রাখা যাবে। তো এখানে 62-তে আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 12, তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার, প্রস্থ বলে দিয়েছে 9, তাহলে 9-এর স্কোয়ার, আর উচ্চতা বলে দিয়েছে 8, তাহলে 8-এর স্কোয়ার করলাম।
12 12 আমরা জানি 144 হয়, 9 9 81, 8 8 64। সব কটাকে যোগ করলে আমাদের কত হবে? 4 1 5, 5 4 1 5, 5 আর 4 9, আচ্ছা 6 আর 4 10, 8 18 8, হাতে 1, 1 1 2, 289 তার রুট, 289 রুট করলে আসে 17। তো 17 মিটার দৈর্ঘ্যের একটা বাঁশ রাখা যাবে সব থেকে বেশি। যেটা কর্ণের দৈর্ঘ্য হবে তত বড় মাপেরই বাঁশ ওই ঘরে সব থেকে বেশি রাখা যাবে। ঠিক আছে, তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 62। অপশন হচ্ছে অপশন বি, 17 হচ্ছে সঠিক অ্যান্সার। তো যখন যখন তোমাদের ঘরের অঙ্ক দিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে এই ঘরে সব থেকে বড় মাপের লাঠি কোনটা রাখা যাবে, বাঁশ কোনটা রাখা যাবে, তোমরা কর্ণ বের করবে এই ফর্মুলার সাহায্যে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। 62 দাগের অঙ্কের পরে আমরা চলে আসি 63 দাগের অঙ্কে। 63 দাগের অঙ্ক বলছে দেখো একটা কলমের মূল্য 30% বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 63 হচ্ছে একটা কলমের মূল্য 30% বৃদ্ধি পায়, আর জানতে চেয়েছে যে পূর্বের মূল্যের সমান করতে গেলে বর্তমান মূল্যকে কত হ্রাস করতে হবে। ঠিক আছে, তো এই পাশে আমি লিখি পূর্বের মূল্য, আর এই পাশে আমি লিখলাম বর্তমান মূল্য। তো কলমটার দাম প্রথমে ছিল 100 টাকা, পরে 30% দাম বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেয়ে হলো 130 টাকা। এখন বলছে যদি কলমের দামটাকে কমিয়ে পূর্বের মূল্যের সঙ্গে সমান করতে হয়, মানে 130টাকে 100 করতে হয়, তাহলে কত টাকা কমাতে হবে? 130 থেকে তাহলে 30 টাকা দাম কমাতে হবে। কিন্তু জিজ্ঞাসা করেছে কত শতাংশ, সেটা কত শতাংশ বর্তমানে মূল্য হ্রাস করতে হবে। দেখো 130-এর মধ্যে 30 কমানো মানে 130-এর মধ্যে 30 কমানো হলে 100-র মধ্যে কত কমানো হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে 0 0 কাটলে 300-কে 13 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। 300-কে 13 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? 13 দুগুণে 26, 4 0, 3 13 39, 1 আসবে, তাহলে 23.113%। ঠিক আছে, এত পার্সেন্ট দাম কমাতে হবে তোমাকে এই দামের থেকে, তবে দামটা আবার তার পূর্বের মূল্যে চলে আসবে। তো অপশান হচ্ছে আমাদের অপশান সি, 23.113 হচ্ছে অ্যান্সার 63 দাগের অঙ্ক। চলে আসি কোশ্চেন নাম্বার 64-এ, এটা মুছে দিলাম। কোশ্চেন নাম্বার 64-এ চলে আসি। বলছে দেখো যে একটা বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ছিল 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট কতগুলো মুদ্রা ছিল? মুদ্রার সংখ্যা বলে দিয়েছে এবং মুদ্রাগুলো কীরকম কীরকম, 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা, তাই না? এবং মুদ্রার সংখ্যার অনুপাত বলে দিয়েছে 1:2:4। তো আমরা ধরে নিই 1:2:4। আমি ধরে নিই 1 টাকার মুদ্রা ছিল 1 × x, মানে x খানা ধরে নিই। 50 পয়সার মুদ্রা ছিল 2 × x, 2x খানা। 25 পয়সার মুদ্রা ছিল 4 × x, 4x খানা। এটা হচ্ছে মুদ্রার সংখ্যা। আচ্ছা, এবার তাহলে টাকার পরিমাণ কি করে বের করব মুদ্রার সংখ্যা থেকে? টাকার পরিমাণ, দেখো টাকার পরিমাণ যদি তুমি বের করো, x খানা 1 টাকার কয়েন মিলে কত টাকা হয়? x টাকা। 2x খানা 50 পয়সার কয়েন মিলে, আমরা জানি দুটো 50 পয়সার কয়েন মিলে 1 টাকা হয়, তাহলে 2x খানা 50 পয়সার কয়েন মিলে কত টাকা হবে? 2x-কে 2 দিয়ে ভাগ করে দিই। 4টে 25 পয়সার কয়েন মিলে হয় 1 টাকা, তাহলে 4x খানা 25 পয়সার কয়েন মিলে কত টাকা হবে? 4x-কে 4 দিয়ে ভাগ করে দিই। এটা 2 2 কেটে গেল, এটা 4 4 কেটে গেল, তাহলে আমরা পেলাম 1 টাকার কয়েনগুলো মিলে তৈরি হচ্ছে টোটাল x টাকা, 50 পয়সার কয়েনগুলো মিলেও x টাকা, 25 পয়সার কয়েনগুলো মিলেও x টাকা থাকছে। তাহলে সবকটা মিলে কত টাকা হচ্ছে? x টাকা, x টাকা, x টাকা। x টাকা আসছে 1 টাকার কয়েনগুলো থেকে, 50 পয়সার কয়েনগুলো থেকে আসছে x টাকা, 25 পয়সার কয়েনগুলো থেকে আসছে x টাকা। সবকটা টাকা মিলিয়ে ওই পাত্রে টোটাল টাকা আছে 393 টাকা ওই বাক্সে আছে। তাহলে এখানে 3x আসছে, তাহলে x সমান সমান কত? 393-কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 1 3, 3 3 9, 3 1 3। এটা পেলাম আমরা x এর মান। জানতে কি চেয়েছে? যে ওই বাক্সে কতগুলো মুদ্রা ছিল। আচ্ছা, মুদ্রা কতগুলো ছিল? মুদ্রার সংখ্যা কত ছিল? xটা ছিল 1 টাকার কয়েন, 2xটা ছিল 50 পয়সার কয়েন, 4xটা ছিল 25 পয়সার কয়েন। টোটাল কত? 2x, 4x আর x মিলে 4 5 6 7, 7x খানা কয়েন ছিল।
তার মধ্যে এক্স মানে হচ্ছে 131, তাহলে 7x কত গুণ করো, 7 একে 7, 3 7 21, 1 হাতে 2, 7 একে 7 8 9, 917খানা কয়েন ছিল। অপশান ডি হচ্ছে অ্যান্সার। অপশান ডি হচ্ছে তোমার অ্যান্সার এই প্রশ্নের। আশা করি তোমরা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছ এটা। 64-এর পরে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 65-এ। কোয়েশ্চেন নাম্বার 65-এ চলে আসি। পরবর্তী প্রশ্নে দেখো কোয়েশ্চেন নাম্বার 65 কি বলছে। 65 বলছে যে 8, 24, 36 এবং 54 লসাগু কত? 8, 24, 36 এবং 54 লসাগু। তো তোমরা এটাকে অপশান টেস্টও করতে পারো, তোমরা এটাকে সিম্পল লসাগুও বের করতে পারো। চলো আমি সিম্পল লসাগু করি এটাকে। দেখো আমি যদি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54। এরপর আবার এটাকে ভাগ যাবে 2 দিয়ে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 আর 27 থাকলো। এরপর তোমার আমি ভাগ করলাম একে 3 দিয়ে, তাহলে 2 থাকলো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 9 27। আবার 3 দিয়ে ভাগ করলে 2 আর 2 থেকে গেল, 3 একে 3, 3 তিরিকে 9, 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, 1 থাকলো, 3 থাকলো। তাহলে লসাগু কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে, 3 12 36, 36 দুগুণে 72, 72কে 3 দিয়ে গুণ করতে হবে। 72কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 7 21, 216 হচ্ছে অ্যান্সার, যেটা আছে তোমার অপশান সিতে। অপশান সি হলো অ্যান্সার, ঠিক আছে। এর মধ্যে এরপর আছে আমাদের জানতে চেয়েছে কোশ্চেন নাম্বার 66। দেখো 66 একটু লেখাটা ভুল আছে। কোনো বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত হবে এটা। ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত যদি 3:2 হয় এবং যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপ্ত হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? পায়নি কারা, তাদের কথা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো আমরা 66টাকে কীভাবে করব সহজভাবে দেখো। কোশ্চেন নাম্বার 66-এর কথা বলি। বলছে ছাত্র এবং ছাত্রী তাদের সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত? 3:2, তাই না? তো আমি ধরে নিলাম ছাত্র ছিল 30 জন আর ছাত্রী ছিল 20 জন, ঠিক আছে। মোট ছাত্র ছিল 30 জন, মোট ছাত্রী ছিল 20 জন। এবার ছাত্রদের 20% স্কলারশিপ পেয়েছে, পায়নি কত? তাহলে 20% স্কলারশিপ পেয়েছে মানে বাকি 80% স্কলারশিপ পায়নি। তাহলে কতজন স্কলারশিপ পায়নি? 30কে 80% দিয়ে গুণ করলে তুমি পাবে 3 8 24 জন স্কলারশিপ পায়নি। আচ্ছা ছাত্রীদের কতজন পায়নি? ছাত্রীদের স্কলারশিপ পেয়েছে 30%, তার মানে 70% স্কলারশিপ পায়নি। পায়নি কতজন? তাহলে 20কে 70% দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কতজন স্কলারশিপ পায়নি? 7 দুগুণে 14 জন পায়নি, ঠিক আছে। তো জানতে চেয়েছে যে তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। আচ্ছা এরাও পায়নি, এরাও পায়নি, এই দুজনকে মিলে কতজন হলো? 24 4 28 আর 10 38, 38 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। কতজনের মধ্যে ছিল কতজন ছাত্রছাত্রী? 30টা ছাত্র ছিল, 20টা ছাত্রী ছিল, অর্থাৎ মোট ছাত্রছাত্রী আমাদের ছিল 50 জন। যে 50 জনের মধ্যে 38 জন স্কলারশিপ পায়নি, তাহলে পার্সেন্টেজে বের করব 50 জনের মধ্যে যদি 38 জন স্কলারশিপ না পায়, 100 জনের মধ্যে কতজন পায়নি? 50 দুগুণে 100, 38 দুগুণে 76, 76% স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। এটা হচ্ছে তোমার অপশান বি। অপশান বি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো চলে আসো কোশ্চেন নাম্বার 67-এ। এটা মুছে দিই, 67 চলে আসি। কোশ্চেন নাম্বার 67 বলছে দেখো 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কোনো সংখ্যা পূর্ণবর্গ কিনা তোমরা এইভাবে চেক করতে পারো। 15,370-কে লেখো, লেখার পর শেষের দিক থেকে দুটো দুটো সংখ্যা করে জোড় বানাও এবং এখানে একটা দাগ দাও। এবার এক একটা জোড়কে আমরা ট্রাই করবো। 1 আছে, 1 1কে 1, ওকে। এই 53কে নিচে নামিয়ে নিয়ে আসো এবং এখানে যে সংখ্যাটা তার ডবল বসাবে, এখানে 2। এবার আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে 53-র কাছাকাছি আসে। তো আমরা যদি এখানে 2 দিই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ওকে। কত আসলো এখানে? এখানে 2 দিলে তোমাকে এখানেও 2 দিতে হবে। 4-এর পর
9, 10, 11, 12, 13, হাতে 1, ওকে। এরপর আসছে 970। এবার কি করবে, আগের বার যেমন 1-এর ডবল 2 এখানে বসিয়েছিলে, এবার যেখানে আছে 12, 12-র ডবল 24 এখানে বসিয়ে দাও। এবার তোমাকে দেখতে হবে এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। এইবার ব্যাপার হচ্ছে আমরা যদি তোমার এখানে 24 তো মানে 4 দুগুণে 8, যদি 4 দিয়ে ট্রাই করি, 4 4-এ 16, হাতে 1, 4 4-এ 16, 1-এ 17, 7, হাতে 1, 4 দুগুণে 8, 1-এ 9। আর তো কিছু নামানোর নেই। যদি অঙ্কটাকে মিলতে হয়, যদি এই সংখ্যাটাকে পূর্ণবর্গ হতে হয়, এখানেই মিলে যাওয়া উচিত, কিন্তু এখানে মেলাতে গেলে মিনিমাম 976 হতে হবে, কিন্তু আমাদের উপরে কত রয়েছে, 970 রয়েছে। 4 বসালে বেশি হয়ে যাচ্ছে, 3 বসালে আবার কম হয়ে যাবে দেখবে। তো এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, প্রথম কথা। কতর ঘাটতির জন্য সংখ্যাটা পূর্ণবর্গ হলো না, এখানে যদি 970 না হয় আর 6 বেশি হতো তাহলে পূর্ণবর্গ হয়ে যেত, তাই না? তাহলে নিচে 976 আসতো, এটা কেটে যেতে পারতো। এই 6-এর ঘাটতির জন্য এটা হয়নি, রাইট? তাহলে আমরা বলবো যে এই যে 15,370, একে যদি পূর্ণবর্গ করতে হয় এর সাথে 6 যোগ করতে হবে। ওকে, 6 যোগ করতে হবে। 6 হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নটার। 67 দাগের প্রশ্ন। চলে আসো প্রশ্ন নাম্বার 68-এ। 68 করিয়ে দিয়ে, এটা বোঝা গেছে আশা করি। 68 দেখো, কোশ্চেন নাম্বার 68 বলছে, কোশ্চেন নাম্বার 68 কি বলছে, যে একটা চৌবাচ্চা 4-এর 5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে? ঠিক আছে, 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। 4/5 অংশ মানে পুরো চৌবাচ্চাটা যদি 5 অংশ হয়, তার মধ্যে 4 অংশ ভরে গেছে, 1 অংশ ভরতে বাকি আছে, তাই না? এই 4 অংশ কতক্ষণে ভরেছে? এই 4 অংশ ভরেছে তোমার 1 মিনিটে, মানে 60 মিনিটে। ঠিক আছে, 60 মিনিটে এই 4 অংশ ভরেছে, 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে ভরেছে এই 4 অংশ। 4 অংশ আর 1 অংশ ভরা বাকি, সেটা কতক্ষণে ভরবে জিজ্ঞেস করেছে। আচ্ছা, 4 অংশ যদি 60 সেকেন্ডে ভরে, 1 অংশ কতক্ষণে ভরবে? 4 দিয়ে ভাগ করো, 4 15 60, 15 সেকেন্ডে ভরবে। অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ওকে, চলে আসি কোশ্চেন নাম্বার 69-এ। এরপর আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 69-এ। এটা মুছে দিই। কোশ্চেন নাম্বার 69 কি বলছে দেখো, যে একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 800 টাকা। ওকে, এবার জানতে চেয়েছে যে পরপর একটা দোকানদার 15% এবং 10% ছাড় দেন, সেলাই মূল্যটির মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য। দেখো, ছাড়ের ক্ষেত্রেও তোমরা একই সূত্র ব্যবহার করবে, A + B + AB/100। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু ছাড়, তাই প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন বসাতে হবে। 15% প্রথমে ছাড় দিয়েছে তাই -15 লিখলাম, তারপর 10% ছাড় দিয়েছে তাই -10 লিখলাম, প্লাস এখানে গুণ করব -15 এবং -10কে নিচে 100 লিখে। হলো? দেখো, 15 আর 10 দুজনের একই চিহ্ন আছে, তাই যোগ হয়ে গেলে এটা হলো -25। এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস। 15 10 150, তাকে 100 দিয়ে ভাগ, 0 0 কাটলো, তাহলে পড়ে থাকলো -25 প্লাস এই 10 দিয়ে কাটাকুটি না করে একটা পয়েন্ট এই পাশে নিয়ে আসলে এটা হবে 1.5। তো 25 থেকে 1.5 বাদ যাবে, কেন? কারণ দুজনের চিহ্ন আলাদা আছে। 25 থেকে যদি 1.5 আমরা বাদ দিই, এটা হবে 24 আর 23.5%, তাই না? 23.5% টোটাল ছাড় দিয়েছেন উনি। এখন 800 টাকার উপরে যদি 23% ছাড় দেয় কোনো ব্যক্তিকে, কত টাকা ছাড় হচ্ছে সেটা বের করি। 23.5% ছাড় মানে 23.5/100। পয়েন্ট তুলে দিয়ে আমরা নিচে আরও 10 লিখলাম। ঠিক আছে, 0 0 0 0 কাটলো, কোনো সমস্যা নেই। 5 দিয়ে এটাকে কেটে দেখি। 5 দিয়ে 4 5 20, 21 22 23, 5 7 35, 5 2 10, 2 দিয়ে 8 কে 4, 4 7 28, 8 হাতে 2, 4 4 16, 17 18, 188 টাকা ছাড় দিচ্ছে 800 টাকার মধ্যে। তাহলে 800 থেকে যদি 188 টাকা বাদ যায়, ছাড় যদি দিয়ে দেয়, তাহলে জিনিসটার দাম কত পড়ে থাকলো? 8-এর পর 10 2, হাতে 1, 8 একে 9, 10, হাতে 1, 2-এর পর 8 6, 612 টাকা হবে জিনিসটার বিক্রয় মূল্য, যেটা আছে আমাদের অপশান সিতে। ওকে, তো অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। 69 সলভ হয়ে গেল আমাদের। আমরা চলে আসি এরপরে কোশ্চেন নাম্বার 70-তে। কোশ্চেন নাম্বার 70 কি বলছে দেখো, একজন মালিক
17,956টা গাছের চারা এমনভাবে রোপণ করলেন যে যতগুলো গাছ রোপণ করলেন যে একটি শ্রেণীতে যতগুলো গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হলো। এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবে? কিচ্ছু করবে না, সিম্পল বর্গমূল করে দেবে। ঠিক আছে, সিম্পল বর্গমূল করে দেবে। কোশ্চেন নাম্বার 70 দেখো তোমরা। 70 কোশ্চেন আছে যে যতগুলো গাছ ততগুলো শ্রেণী। কোন সংখ্যার বলেছে? 17,956টা গাছ ওনার কাছে ছিল, চারা গাছ। এটাকে বর্গমূল করবো আমরা এইভাবে, দুই পাশে দাগ দিলাম। 1 1 1, 79 নামলো। 1 ডাবল 2, এখানে আমরা 3 দিয়ে বসি, দেখি 3 3 9, 3 2 6, এখান থেকে 10 নামলো, আর উপর থেকে এগুলোকে জোড়ায় জোড়ায় নামাতে হবে, 56 নামলো। 1 ডবল তো আচ্ছা, এখানে 3 বসিয়েছিলাম, এই 3টাকে এখানেও বসাতে হবে। এইবার 13 2 কত হলো? 26। এখানে আমরা দেখব কোন সংখ্যা বসালে গুণটা পুরোপুরি মিলে যাচ্ছে। এখানে 4 বসাও, ঠিক আছে, এখানে 4 বসালে এখানেও 4, তাহলে 4 4 16 6 হাতে 1, 4 6 24 1 25 5 হাতে 2, 4 2 8 9 10, দেখো মিলে গেল। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 70 আমাদের জিজ্ঞাসা করেছিল এটাই যে কতগুলো আমাদের শ্রেণীতে, প্রত্যেকটা শ্রেণীতে কতগুলো গাছ আছে। তো এই 134 এটাই হলো অ্যান্সার, যেটা আছে আমাদের অপশান বিতে। ওকে, যেটা আছে আমাদের অপশান বিতে, এটা হলো এই প্রশ্নটার উত্তর, সঠিক উত্তর। 70 প্রশ্নটা সলভ করার পর তোমরা চলে এসো 71-এ। 71টা আমি এখানেই বলে দিই যে নিচের কোনটা মৌলিক সংখ্যা। দেখো এখানে 91 মৌলিক সংখ্যা নয়, 91কে তোমরা জানো ভাগ করা যায় 6, এই 13 দিয়ে ভাগ করা যায়। তোমার 237 কেন মৌলিক সংখ্যা নয়? 237-এর সংখ্যাগুলোকে তোমরা যদি যোগ করো, 2 3 7 যোগ করলে তোমার আসবে 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 237কেও 3 দিয়ে ভাগ করা যায়। 153 মৌলিক সংখ্যা নয়, কারণ 153-র অঙ্কগুলোকে তুমি যদি যোগ করো, 5 1 6 7 8 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তো 153কেও 3 দিয়ে ভাগ করা যায়। একমাত্র 149 হচ্ছে যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 1 এবং 149 ছাড়া। আর যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই হলো মৌলিক সংখ্যা। এই কারণে 149 হচ্ছে প্রশ্ন নম্বর 71-এর অ্যান্সার। ওকে, তো 71-এর অ্যান্সার হচ্ছে 149। তো এটা তোমরা করে নিও। 71 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আমরা চলে আসি 72 নম্বর প্রশ্নে। কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72 কি বলছে দেখো, এখানে জানতে চাইছে যে 12 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো যখন যখন তোমরা কোনো প্রশ্নে এরকম তোমার এই 12 20 16, 12 20 16 বা 3 4 5 এই ধরনের কম্বিনেশন দেখবে, এই কম্বিনেশনগুলো সবসময় সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। মানে এই বাহুগুলো দ্বারা যে ত্রিভুজগুলো গঠিত হয় সেগুলো জেনারেলি সমকোণী ত্রিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, প্রথমটা যেটা আমাদের প্রশ্নে দিয়েছে সেটা দেখো, এরকম আরও অনেকগুলো কম্বিনেশন আছে, আমি তোমাদের সাথে পরে কখনো সেগুলো ডিসকাস করবো যখন এই চ্যাপ্টারগুলো হবে। এই যে ত্রিভুজটা রয়েছে এর ভূমি হতে পারে 16 এবং তোমার লম্ব হতে পারে 12, বা লম্ব 16 ভূমি 12, কিন্তু অতিভুজটা হবে 20, এটুকু কম্পালসারি। তোমরা দেখবে 12 স্কোয়ার এবং 16 স্কোয়ারের যোগ করে তার রুট করলে তোমার কিন্তু 20 আসছে। তো জানতে চাইছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত 16, উচ্চতা কত 12, 2 দিয়ে 16কে কাটলে 8, 8 12 96 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো 72-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, 96 বর্গ সেন্টিমিটার। ওকে, এই ছিল 72 নম্বর প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 73 দেখো, বীজগণিতের একটা প্রশ্ন দিয়েছে খুব সহজ, যেখানে বলছে যে 2t + 3t, 2t + 3t, এটা যারা দেখে বুঝতে পেরেছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, আশা করি তোমরা পারবে এই ধরনের অঙ্কগুলো। 3t = 4t + 6t - 10, জানতে চাইছে টি এর ভ্যালু কত, তাই না? তো কী করে করবো? সিম্পল, টি যোগ করো, 3t আর 2t যোগ করলে কত হবে 5t, এখানে 6 আর 4 যোগ করে কত হবে 10t - 10। তো 10tকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 5t - 10t = -10। এখন 5t থেকে 10t তো বাদ দেওয়া যায় না, এটা বড় সংখ্যা, 10t থেকে 5t বাদ দাও, 5t পড়ে থাকবে, কিন্তু যেহেতু ছোট সংখ্যার থেকে বড় সংখ্যাকে বাদ দিয়েছি, আগে একটা মাইনাস, এখানে আগে মাইনাস তো ছিলই, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে t = কত পড়ে থাকলো 10/5, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 হলো অ্যান্সার। তাহলে 73-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি,
হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 73 অ্যান্সার কত? অপশন ডি। চলে আসি কোশ্চেন নাম্বার 74-এ। কোশ্চেন নাম্বার 74-এ চলে আসি। বলছে কিছু পরিমাণ লভ্যাংশ এ বি সি এর মধ্যে যথাক্রমে 2:3:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি বি এর লভ্যাংশ 15,000 টাকা হয় তবে বি ও সি এর লভ্যাংশ কত? বি ও সি এর লভ্যাংশের পার্থক্য কত? দেখো, তিনজন ব্যক্তি আছে এ বি সি, তাদের লভ্যাংশের অনুপাত কত বলে দিয়েছে? 2:3:7, তাই না? এর মধ্যে বি আর সি এর লভ্যাংশের পার্থক্য জানতে চেয়েছে। দেখেই বোঝা যাচ্ছে 3 আর 7-এর পার্থক্য হচ্ছে 4। আবার তোমার বি এর লভ্যাংশ বলে দিয়েছে, বি কত টাকা লাভ পায়? বি লাভ পায় 15,000 টাকা। অর্থাৎ বির ক্ষেত্রে এই যে অনুপাতের 3, তার অ্যাকচুয়াল ভ্যালু কত? 15,000 টাকা। আর বি আর সি এর মধ্যে লাভের পার্থক্য কত? সেটা হচ্ছে অনুপাতের এই 4 একক পার্থক্য রয়েছে। এখন বি এর লভ্যাংশ হচ্ছে অনুপাতের 3, সেই 3 মানে কত? 3 মানে 15,000 টাকা বাস্তবে বি এর লাভ। তাহলে 3 মানে যদি 15,000 টাকা হয়, এই 4-এর মান তাহলে কত হবে আমাদের বের করতে হবে। 3 মানে 15,000 টাকা, 1 মানে 15,000/3, তাহলে 4 একক মানে কত? 3×5 15,000 টাকা, 5,000কে দিয়ে 4,000কে গুণ করলে 20,000 টাকা হচ্ছে অ্যান্সার। এদের লভ্যাংশের পার্থক্য যেটা আছে আমাদের অপশান বিতে। বোঝা গেছে? তো এইভাবে পড়বে, বেশি লেখালেখি করতে যাবে না, সময়ের মধ্যে করতে পারবেন। চলে আসো এরপরে কোশ্চেন নাম্বার 75-এ। কোশ্চেন নাম্বার 75 কী বলছে দেখো, যে একটা বইয়ের ধার্য মূল্যের ওপর পরপর 2বার 10% এবং 12% ছাড় দিলে বইটির সমতুল্য ছাড় কত হবে? আবার সেই একই রকম ঘুরে ফিরে প্রশ্ন, যেখানে ছাড়ের প্রশ্ন আসবে বা কমিয়ে দেওয়ার প্রশ্ন আসবে, সেখানে তোমরা a প্লাস বি প্লাস AB/100 ফর্মুলাটাকে তো ইউজ করবেই, কিন্তু প্রত্যেকটা জিনিসকে মাইনাসে লিখবে। কত আছে? প্রথমে 10% ছাড় দিয়েছে, তাই -10, তারপর কত পার্সেন্ট? 12% ছাড় দিয়েছে, তাই -12, প্লাস -10 গুণ -12 ডিভাইডেড বাই 100। -10 আর -12 মিলে -22, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 10 আর 12 গুণ করলে 120/100, 0 কেটে গেল। তাহলে -22 প্লাস 1.2, 22 থেকে 1.2 বাদ যাবে, কারণ এখানে এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে। তো বিয়োগ করলে কি হবে? 22 থেকে 1 বাদ গেলে 21, 21 থেকে এটা বাদ গেলে 20.8%। তো 20.8% হচ্ছে আমাদের অ্যান্সার। এই মাইনাস নিয়ে ভাবতে হবে না, এই মাইনাসটা মানে বোঝা যাচ্ছে যে দামটা কমে যাচ্ছে, ছাড় দিচ্ছে না। তো 20.8% হচ্ছে অ্যান্সার, যেটা আছে আমাদের অপশন এতে। অপশন এ হচ্ছে অ্যান্সার এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে। এইভাবে করবে, ঠিক আছে? তো এই আমরা আপ টু কোশ্চেন নাম্বার 75 অবধি 25টা প্রশ্ন আমরা সলভ করলাম। বাকি 25টা প্রশ্ন তোমাদের পরের ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো তোমরা প্র্যাকটিস করো, পরের ভিডিওটাকে দেখলে তোমরা এই বাকি যে 25টা প্রশ্ন রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে।